হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিমিয়াম বায়োলজিওয়ালা। প্রিমিয়াম বায়োলজিওয়ালায় তোমাদের এএনএম এবং জিএনএমের আমরা যে মক টেস্ট সিরিজটা করছিলাম, অর্থাৎ আমরা কিছু কিছু কোশ্চেনগুলো নিচ্ছিলাম, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, এবং সেখান থেকে আমরা কি করছিলাম না বিভিন্ন ইলাবোরেট করে, অর্থাৎ একটা কোশ্চেন থেকে আমরা ওই টপিক থেকে যা যা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সবগুলো আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা তার নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। দেখো, ফার্স্ট কোশ্চেন আজকে রয়েছে, দেখো নিচের কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী বলেছে। তাহলে দেখো, নিচের কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী বলেছে। দেখো অপশানগুলো বলেছে গ্রাসনালী, যকৃৎ, অগ্নাশয় এবং ক্ষুদ্রান্ত বলেছে। তাহলে এখান থেকে দেখো, আমি যখনই ফার্স্ট দেখে নিব, তাহলে দেখো প্রথমে গ্রাসনালী বলেছে। তাহলে এই যে অংশগুলো দিয়েছে এগুলো সবগুলো কি দিয়েছে না, আমরা যে পৌষ্টিকতন্ত্র বা এলিমেন্টারি সিস্টেমগুলো দেখেছি তার অংশগুলো দিয়েছে। দেখো গ্রাসনালীকে আমরা কি বলছি, অসোফেগাস। তাহলে অসোফেগাস আমরা কি বলছি, এই গ্রাসনালীকে বলা হয়। ইংলিশ টার্ম যেটা দিয়ে দেয় অনেক সময় অসোফেগাসটা দিয়ে থাকে। অর্থাৎ এই গলবিলের গ্রাসনালী হচ্ছে অসোফেগাস। তারপর হচ্ছে গলবিলের পরবর্তী যে দেখবে 10 থেকে 12 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট কি থাকে, এই গ্রাসনালী থাকে। এই গ্রাসনালী কি হচ্ছে, গলবিল থেকে উৎপন্ন হয়ে আমাদের গ্রীবাদেশের মধ্য দিয়ে বিস্তৃত হয়ে মধ্যস্থতা বা ডায়াফ্রাম অতিক্রম করে কোথায়, পাকস্থলীতে গিয়ে প্রবেশ করেছে। অর্থাৎ এই গ্রাসনালীর কাজ যদি আমরা বলি, গ্রাসনালীর ক্রমসংকোচন প্রক্রিয়ায় মুখবিবর থেকে খাদ্যের দলাকে কী করছে, পাকস্থলীতে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে এটা আমরা কার সম্পর্কে দেখলাম না, গ্রাসনালী সম্পর্কে দেখলাম। এবার যদি আমরা বলি যকৃৎ, তাহলে যকৃতের সম্পর্কে যখন আমরা দেখব, দেখো যকৃতের ক্ষেত্রে আমরা কি জানি না, মানবদেহের সব থেকে যদি আমরা বলি বৃহৎ পৌষ্টিক গ্রন্থি বা সব থেকে বড় আমরা কি বলতে পারি, পৌষ্টিক গ্রন্থি বলতে পারি। সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটা না, এই যকৃৎটা হচ্ছে সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি। ঠিক আছে, তাহলে আর আমরা যকৃৎ থেকে কি দেখব, যকৃতের অবস্থান কোথায় না, মধ্যস্থতা বা ডায়াফ্রামের ঠিক নিচে অবস্থিত থাকে। এবার এই যকৃৎ থেকে আমরা জানি পিত্ত নির্গত হয়, এবং এই পিত্তের মধ্যে পিত্তলবণ বা কী হচ্ছে থাকে, যেটা কি হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য পরিপাক বা শোষণে সাহায্য করে। এছাড়াও যকৃতের মধ্যে কি থাকে, কুফার কোষ থাকে, যে কি করে না, এই কুফার কোষগুলো রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। তাহলে এখানে দেখো মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ীকে। তাহলে মানবদেহের খাদ্যটা শোষণ হয় কোথায় না, এই তোমার যে যকৃৎ বলি, অর্থাৎ ক্ষুদ্রান্ত যদি আমরা বলি, দেখো অগ্নাশয়, ক্ষুদ্রান্ত এবং যকৃৎ। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যকৃতের ক্ষেত্রে যদি আমরা আর কি দেখব, তার অবস্থান কাজগুলো দেখে নিলাম। তারপর দেখো আমরা যদি নেক্সট অগ্নাশয় বলি, তাহলে অগ্নাশয়ের ক্ষেত্রে দেখব না, অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড, যেটা কি হচ্ছে এর অগ্নাশয়ের প্রধান নালীকে আমরা কি বলছি, ডাক্ট অফ উইটসাংও বলি। কি বলা হয়, এটা অনেক সময় পরীক্ষা দেয় যে ডাক্ট অফ উইটসাং কি, অর্থাৎ অগ্নাশয়ের প্রধান নালীকে আমরা ডাক্ট অফ উইটসাং বলছি। ওকে, তাহলে অগ্নাশয় থেকে অন্তঃক্রিয়া এবং বহিঃক্রিয়া, অর্থাৎ উৎসেচক এবং হরমোন দুটোই খরিত হয়ে থাকে। আর কি বলেছে না, ক্ষুদ্রান্ত বলেছে একেবারে শেষে, যেটা কি বলেছে না, ক্ষুদ্রান্তটা কি আমরা দেখে নিই। ক্ষুদ্রান্ত কি না, ক্ষুদ্রান্তের ক্ষেত্রে আমরা যখন দেখব না, এটা কি না পাকস্থলী। তারপরে আমরা যদি বলি ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্ত কি হচ্ছে, পাকস্থলীর পরবর্তী একটা সরু নলাকার অংশ থাকে। এই ক্ষুদ্রান্তের মধ্যে কি হয়, তোমার কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট, অর্থাৎ 3 ধরনের খাদ্যে বা লিপিড, এই 3 ধরনের খাদ্যে পাচিত হয়, অর্থাৎ পরিপাক্রিয়া হয়। আর কি হচ্ছে না, এই অংশে খাদ্য শোষণের জন্য, অর্থাৎ ক্ষুদ্রান্তের মধ্যে খাদ্য শোষণ হয়ে থাকে। অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি, বিভিন্ন ধরনের গ্লুকোজ, গ্যালাক্টোজ বা অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডগুলো সংশ্লিষ্ট হয়। অর্থাৎ দেখো বলছে নিচের কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী। তাহলে পাচিত খাদ্য শোষণ কোথায় হয় না, ক্ষুদ্রান্তে আমরা বলতে পারি এপিথেলিয়াম স্তরের ভিলাই যে স্তর রয়েছে, এই ভিলাই বা ঝিল্লি স্তরের মধ্যে কি হচ্ছে, ক্ষুদ্রান্তের তোমার আমরা পাচিত খাদ্যের জন্য দায়ী বা শোষণ হয়ে থাকে, আমরা সেখানে বলতে পারি। অর্থাৎ যদি এর সবথেকে উপযুক্ত স্থান শোষণের ক্ষুদ্রান্তের এপিথেলিয়ামে অবস্থিত ভিলাস এর মাধ্যমে শোষণ ক্রিয়া সম্পূর্ণ হয়। তাহলে অ্যান্সারটা আমরা কি বলবো না, ক্ষুদ্রান্ত বলবো। ওকে, দেখো এইটুকু পোর্শন থেকে আমরা সমস্ত ধরনের পৌষ্টিক তন্ত্র সম্পর্কে আমরা দেখে নিলাম। ঠিক আছে, ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।
ওকে, নেক্সট দেখো আমরা চলে যাই পরের কোশ্চেন আরেকটা নিয়ে এসেছি। দেখো বিসিজি এর পূর্ণ রূপটি হলো, তাহলে এই বিসিজি এ বললো যে এই বিসিজির পুরো নামটা কি চেয়েছে। দেখো বিসিজি আমরা জানি কি হচ্ছে না ব্যাসিলাস কালমেট্রি গুয়েরিন, তাহলে এর অপশানটা কি হচ্ছে ব্যাসিলাস কালমেট্রি গুয়েরিন, আমরা অপশান বি ব্যাসিলাস কালমেট্রি গুয়েরিন। এবার তাহলে এখান থেকে আমরা ডিটেলস কি জানবো, এই বিসিজিটা কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয় না যক্ষা বা টিউবারকিউলোসিস বা টিভি যাকে আমরা বলি, এই যক্ষা বা টিউবারকিউলোসিস বা টিভি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এর যে প্যাথোজেন তার প্রকৃতি বা ব্যাকটেরিয়ার নাম কি না মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস কার নাম, এর যে ব্যাকটেরিয়া বা প্যাথোজেনের প্রকৃতি। এ সম্পর্কে আমরা দেখে নিই না এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়া এই রোগটা কী হচ্ছে যক্ষা বা টিবি রোগ নির্ধারণ করছে। তাহলে আর যদি দেখি এখান থেকে কি দেখব না এই যে রোগটা আছে বিজ্ঞানী কী হচ্ছে রবার্ট কখ, বিজ্ঞানী রবার্ট কখ KOCH, বিজ্ঞানী রবার্ট কখ কী করেছিলেন 1880 খ্রিস্টাব্দে, 1880 খ্রিস্টাব্দে তিনি কি করেছিলেন এই জীবাণু আবিষ্কার করেছিলেন। যদি আমরা বলি এই ব্যাসিলাস ক্যালমেট্রি গুয়েরিন বা এই যক্ষা রোগ হচ্ছে তার যদি উপসর্গ বলি তাহলে এটা কি হচ্ছে বিসিজি একটা ভ্যাকসিন এই রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহার করছে। অর্থাৎ মানুষের যদি দেখবে ওজন কমে যাচ্ছে, দুর্বলতা হচ্ছে, বুকে ব্যথা, শ্বাসকষ্ট হচ্ছে, তখন বুঝতে হবে যে টিবি বা টিউবারকিউলোসিস রোগটা হয়েছে। তখন কি হচ্ছে এই বিসিজি টিকাটা উপসর্গ বা প্রতিষেধক হিসাবে আমরা ভ্যাকসিন হিসাবে এটা দেওয়া হয়ে থাকে। ওকে, দেখো আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন। দেখো 3 নম্বর যেমন রয়েছে কি বলেছে মানবদেহে ক্যালসিফেরলের স্বল্পতার কারণে যা সৃষ্টি হয় সেই রোগটার নাম কি বলেছে। তাহলে কি বলেছে মানবদেহে ক্যালসিফেরল। আচ্ছা ক্যালসিফেরল দেখো কার রাসায়নিক নাম, আমরা দেখবে প্রিভিয়াস ভিডিওগুলোতে ভিটামিনের বিভিন্ন নামকরণগুলো আমরা দেখেছিলাম। তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তোমরা দেখবে আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অথবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখবে বিভিন্ন ধরনের অর্থাৎ যত ধরনের ভিটামিনগুলো আছে সব ভিটামিনগুলোর রাসায়নিক নামগুলো আছে। অর্থাৎ এই যে ক্যালসিফেরল আমরা দেখছি এটা ভিটামিন ডি এর রাসায়নিক নাম, অর্থাৎ ভিটামিন ডি এর কী হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। তাহলে এখানে বলেছে ভিটামিন ডি এর স্বল্পতা বা কমকরণ হলে বা ভিটামিন ডি এর অভাবে যে রোগটা সৃষ্টি হয় তার নামটা কি। দেখো এখানে ফার্স্ট দেখা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস বলেছে, অর্থাৎ বলেছে নাইট মানে রাতকানা যাকে বলা হয়। এই রাতকানা রোগটা আমরা কার ক্ষেত্রে জানি না ভিটামিন এ এর ক্ষেত্রে আমরা জানি, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি না রেটিনল, তাহলে এখানে ক্যালসিফেরল রয়েছে। তারপর দেখো বেরি, এটা আমরা জানি ভিটামিন B1। দেখো ভিটামিন বি কমপ্লেক্স আছে, অর্থাৎ ভিটামিনের বি 12টা ভিটামিন আছে, তার প্রত্যেকটা রাসায়নিক নামগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, তাই আজকে আর আমরা বলছি না। তাহলে ভিটামিন এই যে বেরিটা কি হচ্ছে B1 এর অভাবে হয়। ওকে, তারপর দেখো বলেছে রিকেট রোগ বলেছে আর বলেছে অস্টিওমেলাসিয়া। তাহলে রিকেট রোগ কার ফলে হচ্ছে আর অস্টিওমেলাসিয়া, ঠিক আছে। দেখো ক্যালসিয়ামের অভাবে যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি কি হচ্ছে এর অভাবজনিত রোগের ভিটামিন ডি এর রাসায়নিক নাম আমরা কি বললাম না ক্যালসিফেরল বললাম। এবার এখানে দেখবে বিভিন্ন ধরনের রোগগুলো হয়ে থাকে, অর্থাৎ এই রিকেট রোগ বা অস্টিওমেলাসিয়া ভিটামিন ডি এর অভাবে দেখবে বিভিন্ন হাড়ের সমস্যাজনিত যত রোগগুলো হয়ে থাকে এর ফলে হয়ে থাকে। অর্থাৎ এখানে দেখবে ভিটামিন ডি এর অভাবে অর্থাৎ ক্যালসিফেরল অভাবে রিকেট রোগ হয়ে থাকে এবং অস্টিওমেলাসিয়াও হয়ে থাকে, অর্থাৎ দুটো রোগই হয়ে থাকে। এখানে অপশনটা একটু ভুল আছে, দুটো বোধ হবে। এবার এর ক্ষেত্রে কি হবে না ভিটামিন ডি এর যদি অভাবে শিশুদের ক্ষেত্রে অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে কি হবে রিকেট রোগ হয়, আর বড়দের ক্ষেত্রে কি হয় এই অস্টিওমেলাসিয়া রোগটা হয়ে থাকে। অর্থাৎ ভিটামিন ডি বা ক্যালসিফেরলের অভাবে কি হতে পারে ছোটদের ক্ষেত্রে রিকেট এবং বড়দের ক্ষেত্রে অস্টিওমেলাসিয়া হয়ে থাকে। ওকে, তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাবে, যদি ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আমরা আবার পরবর্তী এই ধরনের বিভিন্ন ভিডিওগুলো নিয়ে আসবো। তোমরা যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে।